কি ঘটেছে বিস্তারিত আসলে আমি সোফার পত্রপত্রিকায় যা যা দেখছেন নানা সূত্র থেকে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মিডিয়াতে যা যা এসছে আসলে ঘটনাগুলো ঠিক এরকমই ঘটেছে। আমি আমার জায়গা থেকে খুব অল্প একটা কথা বলি, আর ওই প্রশ্নটা করবো যে এটা নতুন চাপ তৈরি করবে কিনা সেটা যাব। আমি ওখানে একটা ব্যক্তি হিসেবে যাইনি, আমি এই সরকারের একজন প্রতিনিধি হিসেবে গেছি, রাষ্ট্রের একজন প্রতিনিধি হিসেবে গেছি। ফলে আমার সাথে ওখানে যা হয়েছে আমার কাছে মনে হলো যে আমাদের ইনস্ট্যান্ট একটা প্রতিবাদ করা দরকার। সেই কারণে আমি আসলে ব্যাক করার সিদ্ধান্ত নিয়েছি। যদি আপনারা মিডিয়াতে দেখেছেন একটা পর্যায়ে তারা খুবই চেষ্টা করেছেন আমি যেন ভারতে প্রবেশ করি এবং আমার যে নিয়মিত যে কর্মকাণ্ড সেটা অংশগ্রহণ করি, কিন্তু আমি সেটা আর করিনি। কারণ আমার মনে হয়েছে, আবারও বলছি, এটা আমি ব্যক্তি হিসেবে মনে করেছি তা না, আমি মনে করেছি এই সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা হিসেবে তখন আমার মনে হয়েছে রাষ্ট্র বা সরকারের পক্ষ থেকে একটা সিগনেচার থাকা দরকার। কারণ আমি আমার ব্যক্তিগত কথাটা আগে বলি, আমার কখনো এই উদ্দেশ্য নেই যে এটার মাধ্যমে খুব পাল্টাপাল্টি কোনো নেগেটিভ পরিস্থিতি তৈরি হোক। আমার মনে হয়েছে একটা মেসেজ এই দেশ এবং এই দেশের বাইরে সবার কাছে যাওয়া দরকার। সেটা হচ্ছে এটা শেখ হাসিনার সরকার না, এটা জনগণের ম্যান্ডেট প্রাপ্ত একটা, এটা আমরা না হয়ে অন্য কোনো দল হতে পারত। একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যখন একটা সরকার গঠিত হয় তার পেছনে জনগণের ম্যান্ডেট থাকে। সেই জনগণের ম্যান্ডেট প্রাপ্ত সরকারকে দেশের ভেতরে দেশের বাইরে সব জায়গায় সেটা মাথায় রেখেই চলতে হয়, একই সাথে অন্যদেরকেও সেই জিনিসটা কগনিজেন্সে নিতে হয়। সেই কারণে আসলে কাজটা করা, এবং বাংলাদেশের সাথে ভারত না শুধু অন্য যে কোনো দেশের সাথে ভবিষ্যতে যে কোনো এনগেজমেন্টে আমরা আমাদের একটা সুস্পষ্ট নীতি আছে। কোনোভাবেই আমরা চাই না কোনো দেশের সাথে খুব খারাপ কোনো পরিস্থিতি হোক, কোনো শত্রুতা তো দূরেই থাকুক, কিন্তু একটা মানে গুরুত্বপূর্ণ শর্ত আছে আমাদের স্লোগানের মধ্যে আছে, সবার আগে বাংলাদেশ। মানে আমরা বাংলাদেশকে রাখবো, তার মাধ্যমে প্রত্যেকটা দেশের সাথে আমাদের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে এনগেজমেন্ট হবে, এবং সেটা কোনোভাবেই রাষ্ট্রের আত্মসম্মান আত্মমর্যাদা বিকিয়ে দিয়ে বা আমার ক্ষতি করে কাউকে কোনো সুবিধা দেয়া, এই নীতিতে এই সরকার কোনো দেশের সাথে, আমি আবার বলছি শুধু ইন্ডিয়া না, কোনো দেশের সাথে এই সরকার যাবে না। এখন সেই প্রশ্নটার জবাব দেই যে এটা চাপ তৈরি করবে কিনা। আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা চাপ তৈরি করা কোনোভাবেই উচিত না। আমাকে যদি বলেন, আমি অলরেডি বলেছি যে এখানে একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছিল, সেটা একটা ইনস্ট্যান্ট রিয়াকশন হিসেবে রাষ্ট্রের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে আমি পদক্ষেপ নিয়েছি। এটা আমি মনে করি আমাদের জায়গা থেকে এর পরবর্তীতে যা যা হচ্ছে এখন আমরা আর কি করবো না করবো সেই ব্যাপারে আমি আসলে বলবো না, বলছি না, কারণ এটা আপনারা অলরেডি দেখেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এটা চলে গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় তার যা যা করণীয় তারা করছেন, পররাষ্ট্রমন্ত্রী এটা নিয়ে বক্তব্য দিয়েছেন, আপনারা দেখেছেন হাই কমিশনের সাথে তারা যোগাযোগ করছেন। এটা তারা আসলে বলবেন এই সরকার কতটা প্রতিক্রিয়া দেখাবে, কিন্তু আমি এক্সপেক্ট করব এই ঘটনার প্রভাব দুই দেশের ভবিষ্যৎ এনগেজমেন্টের জন্য, আমি এনগেজমেন্ট কথাটা বলছি, আর এই ধরনের সম্পর্কের ক্ষেত্রে এনগেজমেন্ট ইজ ইম্পর্টেন্ট, এনগেজমেন্টের ক্ষেত্রে প্রভাব পড়বে না। আমি যখন অ্যাক্টিভিস্ট হিসাবে কথা বলতাম আমি একটা কথা খুব বলতাম, সেটা আবারও একটু বলতে চাই। আমরা যেহেতু ছোট দেশ, শক্তিতে সাইজে তুলনামূলকভাবে, আমাদেরকে একটা কথা সবসময় বলা হতো বন্ধু পাল্টানো যায়, এটা ফরেন পলিসির ক্ষেত্রে খুবই বলা হয়, কিন্তু প্রতিবেশী পাল্টানো যায় না, এটা সত্য কথা। কিন্তু এই কথাটা আসলে ইন্ডিয়ার ক্ষেত্রেও সত্য, তাই না? তারা চাইলেও আমাদেরকে পাল্টাতে পারছেন না, আমরা তার প্রতিবেশী হিসেবে থেকেই যাচ্ছি। আমি বিশ্বাস করি তাদের সরকার এই ব্যাপারটা বুঝবেন যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, এটাকে আসলে আমি মনে করি যে এক ধরনের বার্তা, পজিটিভ বার্তা হিসেবেই নেওয়া দরকার যে বাংলাদেশের সাথে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ একটা ওভারওয়েলমিং মেজরিটি নিয়ে যেটা একটা সরকার ক্ষমতায় আছে, দায়িত্বে আছে, যে 2/3 বেশি সিট পেয়েছে, যে 50% বেশি পাবলিক ম্যান্ডেট পেয়েছে, বিদ্রোহী প্রার্থী না থাকলে এটা আরো কোথায় যেত, এটা একটা হিসেবও আছে। সেই সরকারের সাথে তার আত্মমর্যাদা ঠিক রেখে এনগেজ করতে হবে, এটা আমি বিশ্বাস করি ইন্ডিয়ার প্রশাসন, নীতি নির্ধারকরা বুঝতে পারবেন। এই ঘটনা সেটাকে হয়তো মানে তাদেরকে আরেকটু সতর্ক করবে, কিন্তু আমি মনে করি না এটা কোনো খারাপ পরিস্থিতির দিকে সম্পর্ককে নিয়ে যাবে। আমি খুব বিস্তারিত বলছি না, আমি আবারও বলছি, শুরুতেই বলেছি যে এটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এখন এটা দুটো দেশের, এটা অভ্যন্তরীণ একটা ইস্যু হলে ব্যাপার ছিল, যেহেতু দু দেশের ইস্যুতে পরিণত হয়েছে, এখানে একটা কূটনৈতিক পারস্পরিক যে যোগাযোগ আছে সেটা স্থাপিত হয়েছে, সেটা তাদেরকে ডিল করতে দেই। প্রথম প্রশ্ন হচ্ছে আমার কূটনৈতিক পাসপোর্টটা আমি নেইনি মানে অন্য কোনো কারণে না, একটু আচ্ছা নিচ্ছি নেব করতে হয়েছে।
কূটনৈতিক পাসপোর্ট কোনো কারণ না, কারণ আমার পাসপোর্টে সার্ক স্টিকার দেওয়া হয়েছে, তার মানে কূটনৈতিক পাসপোর্ট যেভাবে কাজ করে সেভাবে এফেক্টিভ হওয়ার কথা। সো ইটস নট অ্যাট অল এ রিজন। কেউ কেউ বলছেন এই কূটনৈতিক, মানে আমি যদি কোনোদিনও কূটনৈতিক পাসপোর্ট নাও নেই, আমার কি বিদেশ ভ্রমণ বন্ধ হবে? আমি কূটনৈতিক পাসপোর্ট নিতে কিন্তু বাধ্যও না, ওটা একটা প্রিভিলেজ উইচ আই ক্যান অ্যাভেল। আমি আমার জায়গা থেকে এটা আমি নিতে পারি চাইলে, কিন্তু এটা আমাকে নিতেই হবে এমন কোনো কথা নেই। এবং কেউ কেউ বলার চেষ্টা করছেন যে পাসপোর্ট কারণ ছিল, পাসপোর্ট কারণ ছিল না, অন্য কারণ ছিল। এগুলো আপনারা ইন্ডিয়ান মিডিয়াতেও আসলে কম বেশি এসছে। আচ্ছা, কি হয়েছিল আমি যা দেখেছি, আমি আমার কথাটুকু অল্প দুটো তিনটা বাক্যে বলি। আমার তো একটা ডেলিগেটকে লিড করছে, আমার সাথে আরো মানুষজন ছিলেন, তারা তাদের ইমিগ্রেশন পার করে চলে গেলেন। আমার ইমিগ্রেশন যখন শুরু হলো, আমি মুহূর্তেই বুঝতে পারলাম তারা দেরি করছেন, তাদের সময় লাগছে। তারা তারপরে নানান জনের সাথে কথাবার্তা বলছেন। আমাদের হাই কমিশনার প্রথম থেকে আমার সাথে ওখানে ছিলেন, এটা সবচেয়ে জরুরি কথা। আমাদের হাই কমিশনার সম্পর্কে অনেক কথাবার্তা বলা হয় যে তার দুর্বলতা গাফিলতি কিছু ছিল কিনা। আমি এখানে স্পষ্টভাবে বলছি, আমি ওখানে ল্যান্ড করার পর থেকে শেষে আমি ইন্ডিয়ান টাইম রাত 12:30টায় একটা ফ্লাইটে কলম্বো হয়ে ঢাকায় ফিরেছি, কারণ আমি চাইনি ভারতের ইমিগ্রেশন ক্রস করব। সেই জন্য আমারও বেশ কিছু ঝুট ঝামেলা হয়েছে। পুরো সময়টা হাই কমিশনার পাশে ছিলেন, তিনি তার জায়গা থেকে সলভ করার চেষ্টা করেছেন বিভিন্ন জায়গায় ফোন করে। সমস্যা কি হয়েছে আমি নিজের মুখে বলছি না, এটা পত্র বিশেষ করে ইন্ডিয়ান মিডিয়াতে এটা যথেষ্টই এসছে। তারা তাদের সোর্স থেকে তাদের খবর টবর দিয়েছেন, কিন্তু 2 ঘন্টার মাথায় আমি ডিসাইড করেছি যে ইটস টু মাচ, আমি আসলে আর ঢুকবো না। এবং এই সময়টাও যে আমি এই রাষ্ট্রের, আমি আবারও বলছি ব্যক্তি না, আমি এই রাষ্ট্রের একটা পদে আছি, সেই পদের প্রতি যে সৌজন্য সেটা ল্যাক করেছে বলে আমার মনে হয়েছে। সেই কারণে আমি এই সিদ্ধান্তটা নিয়েছি। এবং সেটা কেন কি হয়েছে সেটার কারণ আপনারা সম্ভবত ইন্ডিয়ান মিডিয়াতে বা বাংলাদেশের অনেক মিডিয়াতেও এসছে, সেটা পাবেন। আমি আসলে আর খুব বিস্তারিত বলছি না। না, আর কিছু বলবো না। আমি যা দেখেছি, আমি ডিসিশন কেন নিয়েছি আমি সেটা জানালাম, যে আমার মনে হয়েছে আমি ওখানে 2 ঘন্টা যখন হয়ে গেল, তখন আমার মনে হয়েছে আসলে এটা টু মাচ, আমি আর অপেক্ষা করব না, আমি ব্যাক করব। তারপর আমি আসলে আমার পাসপোর্ট ফেরত চাইলাম। যখন আমি পাসপোর্ট ফেরত চাইলাম, তখন তাদের দিক থেকে খুবই আন্তরিকতাপূর্ণভাবে তারা, এটা বলতে হবে, তারা আমাকে রিকোয়েস্ট করেছেন। কিন্তু আমার মনে হলো হোয়াট হ্যাপেন্ড, এটার একটা প্রতিবাদ রেজিস্টার থাকা দরকার আছে। সেই কারণে আমি আসলে, হ্যাঁ, অনেকে বলছেন যে আমাকে দেওয়াই হবে না, তারা একটা সময় চেয়েছেন, এটা ফ্যাক্ট। এটা দেখবেন যে বিভিন্ন মিডিয়াতে ওভাবেই এসছে, কারণ ওখানে অনেক মানুষ প্রেজেন্ট ছিলেন, তারা একটা পর্যায়ে চেয়েছেন। কিন্তু আমার মনে হয়েছে যা হয়েছে তার একটা প্রতিবাদ রেজিস্টার থাকুক। আবারও বলছি, এটা কোনো শত্রুতার বিষয় না, এটা হচ্ছে একটা মেসেজ আমি আমার জায়গা থেকে মনে হয়েছে দেয়া উচিত, যে আমি ম্যালট্রিটেড হয়েছি, আমার সাথে সঠিক বিহেভ করা হয় নাই। কারণ আমি যখন যাব, এই তথ্য জানানো হয়েছিল, আমাকে নিয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে, সেই সমস্যা তারা সমাধান করা অথবা অবজেকশন আগে দেয়া, এরকম কিছু হলেই হয়তো হতো। কিন্তু না, যেটা ঘটলো সেই কারণেই এটা ওভাবেই করা হয়েছে। আমি যা দেখেছি, আমি আমার দিক থেকে, আমি তার ভেতরে কি হচ্ছে, কেন হচ্ছে, এগুলো তার আমি বুঝতে পারছি না। আমি যেটা দেখেছি, আমাকে দেরি করানো হচ্ছে, আমাকে যেভাবে রাখা হয়েছে, বসানো হয়েছে, সেটা আমার কাছে সঠিক মনে হয়নি। এবং আমাদের হাই কমিশনারকে আমি দেখেছি, তিনি বিভিন্ন পর্যায়ে যথেষ্ট চেষ্টা করছেন। এমন না যে 2 ঘন্টা আমি এমনি বসে আছি, তারা চেষ্টা করছেন। আমাদের হাই কমিশনারও যখন চেষ্টা করছেন এবং এটা যখন সলভ হচ্ছিল না দেখলাম, তখন আমার মনে হলো ইটস বেটার টু রিটার্ন।